আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানান। কেউ তো আমার লাইভ কি দেখা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? লাইভ দেখা যাচ্ছে, কথা কি শোনা যাচ্ছে? আমার লাইভ লাইভ এবং কথা শোনা যাচ্ছে? এনিওয়ান? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সম্মানিত সবাইকে, আজকে ষষ্ঠ লাইভে সবাইকে স্বাগতম। প্রতিদিনে নিয়মিত করে একদিন পর পর আমি আমার লাইভ নেওয়ার চেষ্টা করতেছি যেন কোনো লাইভ যেন মিস না হয় এবং আপনারা যেন প্রতিটা লাইভ মজার সাথে উপভোগের সাথে পড়তে পারেন এবং মনে রাখতে পারেন, এবং কিভাবে মনে রাখা যায় সেটার জন্য আমি অনেক চেষ্টা করতেছি যাতে এটা আমি কিভাবে মনে রাখতাম, আমি যেভাবে মনে রাখতে পারি সেভাবে আপনারা যেন মনে রাখতে পারেন সেভাবে আমি চেষ্টা করতেছি। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারেন এবং কথাগুলো মনে রাখতে পারেন। চেষ্টা করব। আজকে যে অধ্যায়গুলো আছে, অধ্যায়টা খুবই কঠিন চ্যাপ্টার, পড়লে একদমই মনে থাকে না। এই চ্যাপ্টারটা হলো অ্যাকচুয়ালি ব্রড কোশ্চেন অ্যান্সার। অনেক সময় দেখা যায় যে ইসলাম শিক্ষায় অনেক বড় বড় প্রশ্ন আসতো না, যেগুলো আসলে মনে রাখা যেত না, বানায় বানায় লিখতে হতো। এখন এখন আমি যেটা পড়াবো সেটা অনেকটা হচ্ছে ব্রড কোশ্চেন অ্যান্সার। জাস্ট মিনিট। ওকে, তো সেই কোশ্চেনগুলোকে আমি আপনাদেরকে, সেই পড়াগুলোকে আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে শিখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন এবং মনে রাখেন। তো আজকের টপিক হচ্ছে গুরুদণ্ড, কি বলে, লঘুদণ্ড আরোপের পদ্ধতি। তার মানে এটা হচ্ছে শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি নাম্বার 6 থেকে শুরু করবো আজকে। তো বিধি 6 এর আগ পর্যন্ত আমরা অলরেডি শেষ করে ফেলছি। তো আজকে বিধি 6 লঘুদণ্ড আরোপের ক্ষেত্রে পদ্ধতি। কলমও খুলে না। ওকে, তাহলে লঘুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত পদ্ধতি। ঠিক আছে, এখানে তদন্ত করা হবে লঘুদণ্ড আরোপের ক্ষেত্রে। আমরা লঘুদণ্ড সেই চারটা জানি, ওই যে তিরস্কার থেকে শুরু করে বাকি যে চারটা পয়েন্ট আছে সেই চারটা পয়েন্ট, সেই চারটা পয়েন্ট লঘুদণ্ড যখন আরোপ করা হবে কিভাবে সেটা তদন্ত করবে। কি আপনাকে একটা লঘুদণ্ড দিয়ে দিল, যে আপনাকে একটা যে কোনো দণ্ড দিল, কেন কিভাবে সেটা শুরু করবে। খুব সহজ। এই বইয়ে খুব বড় করে লেখা, আপনি এটা করলে তো মনে থাকতেছে না। আপনি যদি আপনার যে ডিপার্টমেন্টাল পরীক্ষা যে প্রথম কথা সবুজ বইটা যদি পড়েন আরো মনে থাকবে না, কিছুই মনে থাকে না। খুব সহজ জিনিসটা দেখেন, আমি একবার পড়ে বলে দিচ্ছি, মনে রাখেন। তো লঘুদণ্ড কোন কোন দণ্ডের জন্য দেখেন, আমরা আরেকটা পড়ছিলাম 3 নাম্বার বিধিতে বলা ছিল যে দণ্ডের ভিত্তি, সেখানে প্রথম দণ্ড ছিল মানসিক অদক্ষতা বা শারীরিক বা মানসিক অদক্ষতা। নাম্বার 2 ছিল বা খ ছিল, ওইটা খ ছিল কি ছিল, খ ছিল হলো অসদাচরণ, গ ছিল পলায়ন। তার বলতেছে যদি তিনের ক খ গ মানে এই তিনটা কারণে যদি আপনাকে লঘুদণ্ড আরোপ করা হয় এবং এর জন্য শাস্তি যদি আপনি মনে করেন মোর দেন তিরস্কার হয়, যদি এর জন্য শাস্তি মোর দেন তিরস্কার হয়, তাহলে কি করবে আপনার কর্তৃপক্ষ, সেক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ অথবা সচিব, যে ক্ষেত্রে কর্তৃপক্ষ নাই সেই ক্ষেত্রে যে মন্ত্রণালয় আছে অথবা যে বিভাগের আছে সেই বিভাগের সচিব অথবা সংশ্লিষ্ট কর্মচারী। তাহলে কি বললাম, কর্তৃপক্ষ, যে ক্ষেত্রে কর্তৃপক্ষ নাই সেক্ষেত্রে সে মন্ত্রণালয় আর বিভাগের সচিব অথবা কোন সংশ্লিষ্ট কর্মচারী যাকে কর্তৃপক্ষের ক্ষমতা দেওয়া হয়েছে, সে কর্তৃপক্ষ যদি মনে করে যে তিনের ক খ গ অনুযায়ী যদি একটা তদন্ত প্রক্রিয়া চালু বা কার্যধারা, তদন্ত প্রক্রিয়া কার্যধারা শুরু করা যায়, তাহলে তাকে লঘুদণ্ড দেওয়া যাবে এবং দণ্ডটা হবে তিরস্কারের চেয়ে বেশি, মোর দেন তিরস্কার। তাহলে তারা করবে কি,
একটা লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ এবং অভিযোগের পূর্ণ বৃত্তান্ত সহ আপনার কাছে পাঠাবে, অভিযুক্ত ব্যক্তির কাছে পাঠাবে। তাহলে কি বলছি, কর্তৃপক্ষ সচিব বা সংশ্লিষ্ট কর্মচারী যদি মনে করে 30 টাকার চেয়ে বেশি দণ্ড দেওয়া যাবে, তাহলে তাকে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশ এবং কি কারণে আপনি কাজটা করছেন, কারণ দর্শানো নোটিশ এবং আপনার সমস্ত ওই যে অভিযোগপত্র লিখিতভাবে দিবে। দেওয়ার পর আপনাকে 10 দিনের মধ্যে এর অ্যানসার দিতে হবে। 10 দিনের মধ্যে অ্যানসার দিতে হবে। যদি বলেন আপনি তখন খুব ব্যস্ত ছিলেন বা কোনো কারণে ব্যস্ত আছেন, আপনি তাদের কাছে যদি লিখিত মানে অনুরোধ করেন, লিখিতভাবে বলেন যে আমাকে আরো কিছু সময় দেওয়া হোক, প্লিজ আমাকে আরো কিছু সময় দেন, আমি লিখিতভাবে দিচ্ছি, তাহলে আপনাকে আরো 7 দিন সময় বর্ধন বাড়ানো যাবে। তাহলে কি বললাম, লিখিতভাবে দেওয়া হবে, লিখিতভাবে এই অ্যানসার 10 দিনের মধ্যে দিতে হবে। যদি সে আবেদন করে তাহলে আরো 7টা দিন বাড়ানো যাবে। এখন আসেন, লিখিত আপনাকে দেওয়া হয়েছে, আপনি শুনানির আবেদন করলেন। যদি কোনো শুনানির আবেদন করা হয় তাহলে সে শুনানির সুযোগ দিতে হবে তাকে। আর যদি সে লিখিত না দেয়, সে যদি এটা কারণ না দর্শায়, তাহলে কর্তৃপক্ষ যে দণ্ড তাকে দিতে চায়, যে দণ্ড লঘুদণ্ডে যতগুলো যেটা দিতে চায়, সে যেটা মনে সেটা দিয়ে দিতে পারবে। তাহলে সে যদি লিখিত অ্যানসার না দেয় তাহলে যেটা ইচ্ছে সেটা দিতে পারবে। আর যদি শুনানি আবেদন করে, শুনানিগুলো শুনবে, লিখে রাখবে এবং এটা পরবর্তী পর্যায়ে যাবে। শুনানি হইল, তারপর কি করবে, তারপর তদন্ত কমিটি গঠন হবে এবং তদন্ত কমিটি একটা পূর্ণাঙ্গ তদন্ত করবে, তদন্ত করে তদন্ত রিপোর্ট তৈরি করবে, তদন্ত রিপোর্ট পাঠাবে হলো এদের কাছে। এরা তখন সিদ্ধান্ত নেবে কি করতে পারে। তখন এই পাশে আসলাম, হ্যাঁ, এটা আপনারা খাতায় সিরিয়ালি লিখবেন হবে, মানে খাতা না, মানে এটা আপনারা নিজেদের জন্য আর কি। তদন্তটা করার পর যখন তারা মনে করবে না আসলে সে দোষী হইতে পারে, তখন তারা বলতে পারে না আমরা আরেকটু পুনঃ তদন্ত করি, অথবা একটা অধিকতর তদন্ত, বেশি বড় করে তদন্ত করি। তাহলে আমরা পুনঃ তদন্ত, অথবা আমি আবার রিপিট করলে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, অধিকতর তদন্ত করবে। পুনঃ তদন্ত, তারা যদি মনে করে না আরো লঘুদণ্ড দিতে পারি, তাহলে তারা যদি মনে করে না আমার একটু পুনঃ তদন্ত বা অধিকতর তদন্ত দরকার আছে, তাহলে তারা পুনঃ তদন্ত বা অধিকতর তদন্ত করবে। তদন্ত করার পর তারা একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত, তারা দেখলো যে না এটা তিরস্কারই দেওয়া যায়, এর বেশি দেওয়া যাবে না, এটাকে শুধু তিরস্কারই দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। তখন তারা তিরস্কার দিয়ে কারণগুলো লিখে, শুনানি লিখে ওনাকে মুক্তি দিয়ে দিবে বা তিরস্কার দিয়ে ছেড়ে দিবে। বাট যদি প্রমাণিত হয় যে সে আসলেই খারাপ কিছু করছে, তাহলে মোর দেন তিরস্কার, মানে তিরস্কারের চেয়ে অধিকতর দণ্ড তারা দিতে পারবে। লঘুদণ্ড শেষ। ইজি একটা জিনিস, দেখেন এত কঠিন জিনিসটা কঠিন ভাবে মনে রাখার কিছু দরকার নেই, সহজ ভাবে লিখে এটাই পরীক্ষা খাতা দিয়ে দেন, ফুল মার্কস পাবেন। তাহলে কি বলছি, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া চালু করা হয় এবং সেটা যদি 3 ক খ গ এই 3টার কারণে যদি তদন্ত করা হয় এবং এর জন্য যদি মনে করা যায় তিরস্কারের চেয়ে অধিকতর শাস্তি হইতে পারে, তাহলে কর্তৃপক্ষ, যে ক্ষেত্রে কর্তৃপক্ষ নাই সেক্ষেত্রে সেই মন্ত্রণালয় বা বিভাগের সচিব অথবা সংশ্লিষ্ট কর্মচারী যাকে কর্তৃপক্ষের ক্ষমতা দান করা হয়েছে, সে সংশ্লিষ্ট কর্মচারী একটা লিখিত আকারে অভিযোগনামা অভিযুক্তকে প্রেরণ করে পাঠাবেন। অভিযুক্ত ব্যক্তি লিখিত পাওয়ার পর এবং এটা সম্বন্ধে তাকে একটা কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি তখন 10 দিনের মধ্যে এর কারণ দর্শাইতে হবে। যদি সে রিকোয়েস্ট করে আমাকে একটু সময় বাড়ানো হোক, তাহলে আরো 7 দিন বাড়ানো দিতে পারে। অভিযুক্ত ব্যক্তি যদি শুনানির আবেদন করে, তাহলে তাকে শুনানির জন্য সময় দিতে হবে এবং শুনানি গ্রহণ করতে হবে। এবং যদি অভিযুক্ত ব্যক্তি লিখিত না দেয়, তাহলে যে ধরনের শাস্তি তারা দিতে পৌঁছে সেই ধরনের শাস্তি লঘুদণ্ড তাকে দেওয়া যেতে পারে। শুনানি পাওয়ার পর তার একটা তদন্ত করা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত কমিটি তদন্ত করবে, তদন্ত করে একটা রিপোর্ট পাঠাবে কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ এরপর তাকে যদি মনে করে যে এটা না একটু পুনঃতদন্ত দরকার, পুনঃতদন্ত করবে। যদি কেউ মনে করে না আর বড় অধিকতর তদন্ত দরকার, তার অধিকতর তদন্ত করবে। করার পর সিদ্ধান্ত আসবে। কি সিদ্ধান্ত, আইদার তিরস্কার, না একে কোনো বড় তদন্ত আসলে বড় দেওয়া যাচ্ছে না, এটা মনে হয় তিরস্কারই ছেড়ে দেওয়া যাবে, তাহলে তাকে তিরস্কার দিয়ে দেবে, সকল শুনানি টুনানি কাগজপত্র সব লিখে রাখবে।
আর যদি মনে করে যে না তিরস্কার না প্রমাণ হয়েছে, প্রমাণটা যদি তিরস্কার অধিকতর গুরুতর তদন্ত মানে গুরুতর যদি অপরাধ হয়ে থাকে তাহলে অধিকতর তিরস্কার হচ্ছে মোর দেন তিরস্কার, মানে তিরস্কার তো নাম্বার ছিল 1 নাম্বার পয়েন্ট, লঘুদণ্ডের প্রথম পয়েন্ট ছিল তিরস্কার, বাকি যে পয়েন্টগুলো আছে মানে বাকি যে শাস্তিগুলো আছে সেগুলা দেওয়া যেতে পারে। তা এই হচ্ছে আমার লঘুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত পদ্ধতি। আমার মনে হয় এরপর এইটা পরীক্ষা হলে কেউ ভুল করবে না, এত ইজি ভাবে করে দিছি এটা কারো ভুল হবে না। ওকে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিধি 7 গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত পদ্ধতি। এই জিনিসটা আমি আমার প্রথম লেকচারে প্রথম লাইভে বলে দিয়েছি, প্রথম লাইভে শর্ট করে বুঝিয়ে দিয়েছি। আপনারা প্রথম লাইভটা একবার দেখে নেবেন এবং এটা সেখান থেকে পড়ে নেবেন, আশা করি এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট অপশন হলো বিধি 10 আমি পড়াবো না, এটা পরীক্ষাও আসে না, তেমন একটা ইম্পর্টেন্ট না। আমি বিধি 11 তে চলে যাচ্ছি। তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্ত কাজ পরিচালনা পদ্ধতি, মানে একজন তদন্ত কর্মকর্তা মানে আপনাকে তদন্ত কর্মকর্তা বানানো হলো, আপনি কিভাবে একটা তদন্ত কাজ পরিচালনা করবেন বা শেষ করবেন। খুব সহজ। প্রথম কথা, আপনাকে প্রতিদিন আপনার যেদিন থেকে তদন্ত কাজ শুরু করার কথা প্রতিদিন আপনি তদন্ত কাজ পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার একটা ফিনিশিং না আসেন, আপনি একটা সিদ্ধান্তে না আসেন, ততক্ষণ পর্যন্ত আপনি তদন্ত প্রতিদিন চালা যাবেন, প্রতিটা কর্মদিবসে আপনি তদন্ত করে যাবেন। এবং শুনানিগুলো লিপিবদ্ধ মানে সবকিছু কাগজে না লিখে আপনি শুনানি মুলতবি ঘোষণা মানে শেষ করবেন না। কি বললাম যে প্রতিদিন আপনাকে তদন্ত কাজ পরিচালনা করতে হবে এবং সবকিছু না লিখে শুনানি মুলতবি করবেন না, মানে সবকিছু না লিখে সব কাজ শেষ করবেন না। প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা, আপনি কারো বিরুদ্ধে মামলা চলতেছে মানে তদন্ত কাজ চলতেছে, এখন যার বিরুদ্ধে তদন্ত চলতেছে মানে আমার বিরুদ্ধে তদন্ত চলতেছে, আমি বললাম না আমার বিরুদ্ধে এটা ভুল তদন্ত, আমার কাছে ভুল কথা বলছে সে, এটা হইতেই পারে না, আমাকে যে এই পয়েন্টটা বলছে পয়েন্টটা ভুল। যদি কেউ তার বিরুদ্ধে অভিযোগ আনার পর সেটা প্রোটেস্ট করে তাহলে সেই পয়েন্টে সে তদন্ত কর্মকর্তা সাক্ষী গ্রহণ শুরু করবে, যে ঠিক আছে তুমি তাহলে তোমার সাক্ষী দেখাও, কাগজপত্র দেখাও, নথিপত্র দেখাও। উপযুক্ত কাগজপত্র বা একদম নথিপত্র সে কালেক্ট করবে, সাক্ষী কালেক্ট করবে, সব যে বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার অপর পক্ষের সাক্ষীও নিবে, এই পক্ষেরও সাক্ষী নিবে এবং দুই পক্ষের কাছ থেকে দলিল মানে কি, দলিল মানে হচ্ছে যে লিখিত কাগজপত্র অথবা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টারি অথবা মনে করেন সিসি ক্যামেরা ফুটেজ ওগুলো দিয়ে কালেক্ট করে সেখান থেকে অভিযুক্ত বিরুদ্ধে অথবা যা যা রিপোর্ট আছে সেগুলা খেয়াল করবেন। 2 নাম্বার, এখন মনে করেন প্রথম কথা বলছি হলো দালিল সাক্ষ্য প্রদান আছে, দ্বিতীয় কথা হলো ক্রস চেক। ক্রস চেক কি আমরা বেশ ভালো করে জানি। আমি একটা কথা বলতেছি, আমাকে উকিল আর একটা কথা মানে প্রমাণ করলো যে না আসলে সে ভুল কথা বলছে, ভুল কথা বলতেছি কিনা, এই যে ক্রস চেকটা আমরা জানি, ক্রস এক্সামিনেশন আমরা বলি বিভিন্ন সময়, এটা আপনারা ভালো করে জানেন ক্রস চেক কি জিনিস। যেমন এখন যেটা বুঝে যাচ্ছি, আমি অভিযুক্ত ব্যক্তি যে সাক্ষ্য নিয়ে আসবে, আমি মনে করি যে সাক্ষ্য নিয়ে আসবে, আমার বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করছে সেও সাক্ষ্য নিয়ে আসবে যে হ্যাঁ আমারই সাক্ষী আছে, আমারই সাক্ষী আছে। দুইজনের সাক্ষীকে দুইজনই ক্রস কোশ্চেন করতে পারবে। উনি বললো তুমি এই কাজ করছো, তখন ইনি বলবে আপনি কিভাবে দেখছেন, কোথায় দেখছেন। এই কোশ্চেন করার ক্ষমতা অভিযুক্ত ব্যক্তি এবং যে অভিযোগ নিয়ে আসছে অভিযোগ দায়েরকারী ব্যক্তি দুজনের ক্ষমতা আছে, তাহলে ক্রস চেক করার ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা কি, অভিযুক্ত ব্যক্তির সাক্ষীকে জেরা করার এবং অভিযোগ দাখিলকারী ব্যক্তি অভিযুক্ত ব্যক্তির সাক্ষীকে এবং অভিযুক্ত ব্যক্তিকে জারি করার ক্ষমতা থাকবে। লাস্ট অফ অল, অভিযুক্ত ব্যক্তি কাগজপত্র চাইতে পারে, নথি চাইতে পারে, যে আমাকে আপনার কাছে তো কিছু কাগজ আছে, আমার কাগজ চাই। কি কাগজ? যেমন মনে করেন আপনার কাছে সিসি ফুটেজটা আছে, ফুটেজটা আমি নিজে দেখতে চাই, তাহলে তাকে সেটা অনুমতি দেওয়া যেতে পারে। তবে তদন্তকারী কর্মকর্তা কিছু কাগজে টুকে রাখে যে এই পেশেন্ট এই লোক এই কাজ করছে, এই লোক এই কাজ করছে, সেই টুকা নোটগুলা দিবে না, সে শুধুমাত্র তার কিছু নথিপত্র যেটা চাইছে সেটা দিতে পারে তার ইচ্ছা মতো। শেষ। তাহলে পয়েন্ট আগে বলি, প্রতিদিন তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনা করবে। দ্বিতীয় কথা, ক্রস চেক করবে। ক্রস চেক বলতে কি বুঝেছি, অভিযুক্ত ব্যক্তি
যে অভিযোগ আনয়নকারী ব্যক্তি সাক্ষীকে এবং অভিযুক্ত আনয়নকারী ব্যক্তিকে এবং অভিযোগ আনয়নকারী ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তি সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বা কোশ্চেন করতে পারে, এটা অ্যান্সার না জানতে পারে। অভিযুক্ত ব্যক্তি নথি চাইতে পারে, সেখানে নথি তাকে দেওয়া যেতে পারে। তবে হাতে টোকা নথিগুলো বা হাতে টোকা কাগজপত্রগুলো তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে দেখাতে পারবে না। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ জিনিস, কঠিন জিনিস কিছু না। এখন আসেন, এখানে মাঝখানে একটা টপিক আছে বিধি 12। আসলে কি বিধি 11 পরে চলে যাওয়া উচিত ছিল বিধি 16-তে, কেন মাঝখানে সাময়িক বরখাস্তটা আসলে আমি বুঝতেছি না, যাই হোক কোনো কারণে আসছে। বিধি 12 হচ্ছে সাময়িক বরখাস্ত। এখন আসেন সাময়িক বরখাস্ত জিনিসটা এখানে দেখেন কোনো কোশ্চেনই দেওয়া নাই, তার মানে এখানে কোনো প্রশ্ন আসে নাই। ভাই প্রশ্ন আসছে, আমার মিস্টেক হয়েছে, আমি প্রশ্নগুলো এখানে দিতে ভুল করছি। সাময়িক বরখাস্ত এখানে প্রশ্নগুলো আছে, অনেকগুলো প্রশ্ন, সাময়িক বরখাস্ত থেকে প্রচুর প্রশ্ন আসে। তো সাময়িক বরখাস্ত কি? আপনি আপনার কাজ করা বা আপনি আপনার ক্ষমতার অথবা আপনি আপনার যে মানে সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া, এটা হচ্ছে সাময়িক বরখাস্ত। বলছে কখন সাময়িক বরখাস্ত দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে যুক্তিযুক্ত, এটা কখন দেওয়া হয়? যেমন আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকে অথবা কোনো দেনা কাজে আপনাদের মামলা হয়ে থাকে এবং যদি আপনার এই মামলা চলাকালীন সময় মামলা শেষ না হওয়া পর্যন্ত, মামলা শুরু থেকে শেষ না, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার সাময়িক বরখাস্ত রাখা হতে পারে। দ্বিতীয় কথা, মনে করেন আপনার নামে মামলা হয়েছে, মামলা হওয়ার পর আপনি অভিযোগ স্বীকার করে নিছেন, স্বীকার করে আপনি জামিনে মুক্তি পেয়েছেন, জেলে ছিলেন, জামিনে মুক্তি পেলেন, তাহলেও কিন্তু আপনার নামে এই মুক্তি কিন্তু মুক্তি না, তাহলেও কিন্তু আপনার নামে আপনাকে সেই সাময়িক বরখাস্তই করে রাখা হবে। তার মানে জামিনে মুক্তি পেলেও আপনাকে সাময়িক বরখাস্ত হয়ে থাকতে হবে। এখন এই সময় আপনি কি কি সুবিধা পাবেন, খুব 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 কমন কোশ্চেন, এই সময় আপনি কি কি সুবিধা পাবেন, কি কি সুবিধা পাবেন না। দেখেন এই সময় আমরা কি কি পাচ্ছি, আমরা বর্তমানে কি কি সুবিধা পাই? বাড়ি ভাড়া পাচ্ছি, আমাদের যে ভাতা, সরি বাড়ি ভাড়া, তারপর কি পাচ্ছি আমরা পাচ্ছি চিকিৎসা ভাতা পাচ্ছি, আমরা কি পাই, আমরা পাচ্ছি হচ্ছে মূল বেতন, তো লিখলাম না, আসলে লিখলাম না, মূল বেতন পাচ্ছি, মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আমরা তিনটা জিনিস পাচ্ছি। তাহলে সাময়িক বরখাস্তকালে আপনি কি পাবেন? মূল বেতনের হাফ পাবেন, এটাকে বলে খোরাকি ভাতা। খোরাকি মানে ফকিন্নি ভাতা, বাংলা ভাষায় হলো ফকিন্নি ভাতা। তাহলে মূল বেতন কি? মূল বেতন হচ্ছে, সরি, সাময়িক বরখাস্ত কিভাবে পাবে? মূল বেতনের অর্ধেক ভাতা পাবে, এটাকে বলে খোরাকি ভাতা, খোরাকি ভাতা পাবে। চিকিৎসা, পূর্ণ চিকিৎসা ভাতা পাবে। বাড়ি ভাড়া, পূর্ণ বাড়ি ভাড়া ভাতা পাবে। ও আমরা উৎসব ভাতা পাই না, আমরা বিভিন্ন ধরনের উৎসব ভাতা পাই, উৎসব ভাতা আছে, আমরা উৎসব ভাতাও পাই। উৎসব ভাতা আমাদের কিরকম থাকে? মূল বেতনের সমান। তাহলে এই যে পাচ্ছেন, মূল বেতন পাচ্ছেন অর্ধেক, এই উৎসব ভাতা কতটুকু পাবে? অর্ধেক পাবে, মানে ওই যে খোরাকি ভাতার সমপরিমাণ পাবে মূল ওই যে উৎসব ভাতা। বাড়ি ভাড়া, সে যেহেতু পূর্ণ বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে, ধরেন একদম সে বড় কর্মকর্তা, সে পূর্ণ বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে এবং সে সরকারি বাসভবনে থাকছে, তাহলে কি তাকে সরকারি বাসভবন থেকে বিতাড়িত করবে? না, সে যেহেতু পূর্ণ বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে তাহলে সে সরকারি বাসভবনে থাকতে পারবে। তাহলে দেখেন মনে রাখার জন্য, আমরা যা পাচ্ছি বর্তমানে আমাদের বেতনের সাথে যা যা পাচ্ছি, সেগুলা সবগুলোই পাবে সাময়িক বরখাস্ত ব্যক্তি, শুধুমাত্র মূল বেতনের অর্ধেক পাবে, এটাকে বলে খোরাকি ভাতা, এবং যে খোরাকি ভাতার সমপরিমাণ উৎসব ভাতা পাবে। এখন ক্ষতিপূরণ ভাতা, লাস্ট একটা পয়েন্ট, ক্ষতিপূরণ ভাতা সে পাবে। ক্ষতিপূরণ ভাতা কেন বলতেছি? মনে করেন সে ওই যে বলছিলাম যে যখন থেকে মানে কোন শুনানি বা কোন শুনানি শুরু হবে, শুনানি না, তার নামে যখন মামলা শুরু হবে, মামলা শুরু থেকে মামলা শেষ ডে পর্যন্ত তাকে তো সাময়িক বরখাস্ত করা হচ্ছে। এখন মামলা শেষে সে দেখা গেল সে একদম নির্দোষ, তার কোনো প্রমাণ নাই, তার কোনো কিছু নেই, সে একদম নির্দোষ, তাহলে সে চাকরিতে পুনর্বহাল হবে। সে যখন চাকরিতে পুনর্বহাল হবে তখন এই সময় তো সে খোরাকি ভাতা পাচ্ছিল, খোরাকি উৎসব ভাতা পাচ্ছিল, তাহলে এই সময়ের জন্য যে কম ভাতাটুকু পাচ্ছিল সে সেটা দাবি করতে পারবে, সেটা ক্ষতিপূরণ ভাতা সে নিতে পারবে। সো এতটুকু হচ্ছে সে কি কি ভাতা পাবে, আর সে কি কি ভাতা পাবে না। যা যা আমরা পাচ্ছি না তারাও পাবে না। বর্তমানে আমরা যা যা পাচ্ছি না, কি কি? আমাদের টেলিফোন সুবিধা আছে নাই, সে তো টেলিফোন সুবিধা পাচ্ছিল, তো টেলিফোন ভাতা পাবে না।
আপ্যায়ন ভাতা, আমরা কি কোনো আপ্যায়ন ভাতা পাই? আমরা আপ্যায়ন ভাতা পাই না। আমরা বলতে আসি এখানে আসলে অনেক ক্যাডারের মানে পরীক্ষার্থীরা আসলে দেখতেছে শুধুমাত্র 39তম ক্যাডার না, বিভিন্ন ক্যাডারের দেখতেছে, আসলে তারা কেউই মনে হচ্ছে না 9 গ্রেডের উপরে, তো মনে হচ্ছে আমরা সবাই একই আছি, তো আমাদের আসলে বলার কোনো দরকার নেই, আমাদেরই বলতে আপ্যায়ন ভাতা, আমরা কেউই আসলে আপ্যায়ন ভাতা পাই না। আপ্যায়ন ভাতা, তারপর হচ্ছে পত্রিকার জন্য যে পত্রিকার সুবিধা ছিল, আমরা কোনো পত্রিকার সুবিধা পাচ্ছি না, পত্রিকার ভাতা। তারপর হচ্ছে ভ্রমণ ভাতা, আমরা তো এখন ভ্রমণ ভাতাও হয়নি, আমাদের তো চাকরি মেয়াদ এখনো হয়নি এত বেশি, আমরা এখন ভ্রমণ ভাতা পাচ্ছি না। টিএডিএ বিল আমি এখন সাবমিট করতে পারি, হ্যাঁ টিএডিএ বিল আমরা পাই, সরি ভ্রমণ ভাতা একমাত্র আমরা পাই, এই ভ্রমণ ভাতাটা তারা পাবে না, ভ্রমণ ভাতা পাবে না। আর একটা হচ্ছে অর্ডারলি, ভাই আমাকে জিজ্ঞেস করেন, আমি দেখছিলাম এখন ভুলে গেছি অর্ডারলি মানে কি, এখন ভুলে গেছি, এখন একদমই মনে নেই অর্ডারলি মানেটা কি। তাহলে টেলিফোন ভাতা পাবে না, আপ্যায়ন ভাতা পাবে না, পত্রিকা ভাতা পাবে না, অর্ডারলি পাবে না, লাস্ট অফ অল ভ্রমণ ভাতা সে পাবে না, এই সকল জিনিস পাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসে যে কি বলে সাময়িক বরখাস্ত কি, সাময়িক বরখাস্ত বলে কি কি সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে না, অথবা সাময়িক বরখাস্তের মূল ভিত্তি মানে ভিত্তিসমূহ কি কি। আর একটা কোশ্চেন আসে সাময়িক বরখাস্তের ভিত্তিসমূহ, এটা আপনারা জাস্ট একবার পড়ে নেবেন, এখানে আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটা একবার পড়ার বিষয়, যেগুলো পড়ার বিষয় সেগুলো তো আমি আপনাদের বলে দিচ্ছি, এগুলো আপনারা পড়ে নেন, এগুলো বুঝতে পারবেন। তো সাময়িক বরখাস্তের মূল ভিত্তিসমূহ জাস্ট একবার পড়ে নেন, এটা আপনারা মনে রাখতে পারবেন। এখন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা একটানা 5টা টপিক পড়বো একসাথে, কারণ সবগুলো একটা সিকোয়েন্সিয়াল। এটা কি? আদেশের বিরুদ্ধে আপিল বিধি 16, বিধি 17 হচ্ছে আপিল দায়েরের সময়সীমা, বিধি 18 হচ্ছে আপিল দায়েরের রীতি পদ্ধতি, বিধি 19 হচ্ছে আপিল স্থগিত রাখা, বিধি 20 আপিল অগ্রায়ন, বিধি 21 আপিল নিষ্পত্তি, এবং বিধি 22 পুনর্বিবেচনা, সব, এবং বিধি 23 পুনর্নিরীক্ষণ, সবগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত, একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে হবে। প্লিজ আমি পানি খেয়ে আসছি, আমার গলা শুকিয়ে গেছে। তো আসেন প্রথম, আদেশের বিরুদ্ধে আপিল। আদেশের বিরুদ্ধে আপিল, তাহলে আপনাকে একটা আদেশ দেওয়া হলো, কোন কোন আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, অ্যাকচুয়াল কথা কোন কোন আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, কি কি বিষয়ের উপরে? ফার্স্ট অফ অল দণ্ড, আপনার উপর যে কোনো দণ্ড দেওয়া হোক, সেটা লঘুদণ্ড হোক, গুরুদণ্ড হোক, যে দণ্ড দেওয়া হোক না কেন, তার বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। দ্বিতীয় কথা বিধি, কোন একটা বিধিতে আপনার চাকরির সম্পর্কিত বিভিন্ন কথা আছে, যেমন আপনার চাকরি কি পরিমাণ টাকা পাবেন, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন সেই সময় কি ধরনের টাকা পাবেন, অথবা আপনার চাকরির মেয়াদ কিরকম হবে, এই সম্পর্কিত বিভিন্ন বিধি আছে। সে সকল বিধি বিধি যদি আপনাকে আপনার আপনার এগেইনস্টে যায়, এগেইনস্টে যে বিধির এগেইনস্টে যদি আপনার উপর কোনো আদেশ করা হয়, সে আদেশের বিরুদ্ধে আপনি একটা আপিল করতে পারেন, আপিল করতে পারেন। দ্বিতীয় কথা, বিধিতে দুইটা পয়েন্ট, যদি এমন একটা আদেশ থাকে যেটা আসলে আপনার পরিপন্থী, আপনার চাকরির পরিপন্থী, অলরেডি অনেকদিন ধরে বিধিটা এরকম যে আপনার চাকরি, আপনার যে সুযোগ সুবিধা পরিপন্থী, সেই ধরনের আদেশের বিরুদ্ধে আপনি একটা আপিল করতে পারেন। আমি এটা দ্বিতীয়বার বললে তখন ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয় কথা চুক্তি, চুক্তি দ্বিতীয় পয়েন্ট ছিল, চুক্তি, চুক্তি মানে হলো আপনি একটা চুক্তিবদ্ধ হয়ে একটা কর্মস্থানে আপনি চাকরি করতেছেন এবং টানা 5 বছরের বেশি ধরে সেখানে চাকরি করতেছেন, এবং চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে 4-5 বছর ধরে আছেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে 5 বছর ধরে আছেন, এই সময় আপনাকে হঠাৎ করে সে বললো আপনি এখান থেকে অব্যাহতি দেওয়া হলো চাকরি থেকে, সেই ক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারেন। তাহলে কি বলছে একবার শুনেন, যে কোনো দণ্ড, আপনার বিরুদ্ধে যে কোনো দণ্ড হোক সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারেন। বিধি, চাকরির বিধিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা আপনাকে বঞ্চিত, মানে সুযোগ সুবিধা এগেইনস্টে আপনার উপর কোনো আদেশ চাপায় দেওয়া হয়েছে, সে সকল বিধির উপর আপনি, না সে সকল আদেশের উপরে আপনি
আপিল করতে পারেন। অথবা সে সকল আদেশ আগে থেকে ছিল, মানে আদেশ হয়তো জারি হয়েছে, এই ধরনের আদেশ জারি হলো, সেই সকল আদেশের উপরে আপনি আপিল করতে পারেন। অথবা আপনি চুক্তিবদ্ধ কোনো একটা কোম্পানির সাথে আছেন, হঠাৎ করে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, সেই সমস্ত ক্ষেত্রে আপনি আপিল জারি করতে পারেন। 2 নম্বর কথা, এখানে একটু দাঁড়ান, একটা জিনিস দেখে নিচ্ছি। কার কাছে আপিল করবেন, এটার মধ্যে আছে কার কাছে এই আপিলগুলা কার কাছে করবেন। এই আপিলগুলো করবেন নির্ধারিত কর্তৃপক্ষের কাছে। সরকার থেকে যে কর্তৃপক্ষ, আপিল কর্তৃপক্ষ, একে বলে আপিল কর্তৃপক্ষ। সরকার থেকে একজন আপিল কর্তৃপক্ষ নির্ধারিত থাকে, আপনি আপিল কর্তৃপক্ষের কাছে করতে পারেন। অথবা আপনি আপনার নামে যে অভিযোগ দায়ের, মানে আদেশ জারি করছেন, মনে করেন আমার নামে আমার প্রফেসর আদেশ জারি করছেন, তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যেতে পারি। আপনার যে আদেশ জারি করছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আপিল করতে পারি। এবং প্লাস যে আমার নামে অভিযোগ মানে যে আমার নামে আদেশ জারি করছে, যে কর্তৃপক্ষ আমার নামে আদেশ জারি করছে, সেই কর্তৃপক্ষের মাধ্যমে, আদেশ দানকারী কর্তৃপক্ষের মাধ্যমেও আমি এই বিষয়গুলা আপিলকারী কর্তৃপক্ষের কাছে পাঠাইতে পারি। হ্যালো, তাহলে আদেশের বিরুদ্ধে আপিল কিভাবে আপিল করবেন? আদেশের বিরুদ্ধে কি আপিল করবেন? দণ্ডের জন্য, বিধির জন্য, চুক্তি কার মাধ্যমে? আপিল কর্তৃপক্ষ অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের মাধ্যমে আপনি এই আপিল দায়ের করতে পারবেন। দ্বিতীয় কথা, আপিল দায়েরের সময়সীমা। নেক্সট হলো সময়, কতক্ষণের মধ্যে? খালি একটা কথা মনে রাখেন, 3 মাস। তার মানে আপনার বিরুদ্ধে আপিল আদেশ হলো যে আপনাকে লঘুদণ্ড দেওয়া হলো, ধরেন তিরস্কার দেওয়া হলো, একটা ধরেন, অথবা আপনাকে অপসারণ, গুরুদণ্ড, আপনাদের চাকরি থেকে বহিষ্কার করা হলো। যেদিন এটা হবে, ঘোষণা হবে, সেদিন থেকে 3 মাসের মধ্যে আপনাকে অবশ্যই আপিল করতে হবে। যদি আপনি 3 মাসের মধ্যে আপিল করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি আপিল করতে পারবেন না। তবে যদি আপিল কর্তৃপক্ষ মনে করে যে হ্যাঁ, আপনার এই দেরি করার পিছনে যথেষ্ট কারণ আছে এবং যুক্তিযুক্ত কারণ আছে, সেক্ষেত্রে আপনাকে আরো 3 মাস সময় দিতে পারে। 3 মাসের পরে আরো 3 মাস সময় দিতে পারে, শেষ সময়। তাহলে আপিলের সময়সীমা। এখন আপিল দায়েরের রীতি ও পদ্ধতি, এই সময়সীমা এবং রীতি ও পদ্ধতি একটু ভালো করে পড়বেন, কারণ এটা দুটো প্রশ্নের মধ্যে একই অ্যান্সার। তাহলে রীতি ও পদ্ধতি কিভাবে আপনি আপিল দায়ের করবেন। মনে করেন 10 জন ব্যক্তিতে, মনে করেন পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমরা দুইজন, এখন আমরা মেডিকেল অফিসার আছি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে, আমাদের দুইজনের বিরুদ্ধে জারি হলো যে আমরা চিকিৎসা অবহেলার কারণে আমার একটা রোগী মারা গেছে। ধরেন আমাদের দুজনের বিরুদ্ধে একটা আদেশ জারি হলো যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনাদের কারণে রোগী মারা গেছে, এই জন্য আপনাদেরকে গুরুদণ্ড দেওয়া হবে, চাকরি থেকে অপসারণ। দুজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের দুইজনকে পৃথকভাবে, আমাকে এবং মৃত অপর দুইজনকে পৃথকভাবে আপিল দায়ের করতে হবে, আপিল করতে হবে। আমি একসাথে দুইজনেরটা নিয়ে, মানে আমি খুব অ্যাক্টিভ, আমি মৃত অপরটা নিয়ে একসাথে আমারটা আর মৃত অপরটা দুইজনেরটা একসাথে আমি দিয়ে দিলাম, হবে না। আমারটা আলাদাভাবে লিখতে হবে, মৃত অপরটা আলাদাভাবে লিখতে হবে। তাহলে প্রত্যেকে আলাদাভাবে আপিল দায়ের করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে আপনি যার কাছে লিখতেছেন, মানে আপিলকারী কর্তৃপক্ষকে সম্বোধন করবেন, একটা সুন্দর মতো সম্বোধন করে লিখবেন, সুন্দর ভাষায় লিখবেন, গুছিয়ে লিখবেন, বিভিন্ন তথ্য উপাত্ত দায়ের করে লিখবেন, একদম যৌক্তিক কারণগুলো লিখবেন, কারণগুলো লিখে, এবং কোন রকম বাজে কথা বলতে পারবেন না যে ওই লোকগুলা ফাজিল ছিল, ফাজিলামি করছে আমার সাথে, এই ধরনের কথাবার্তা না। একটু শালীন ভাবে, সুন্দর ভাবে তাদেরকে বুঝিয়ে, সুন্দর করে মানে বুঝিয়ে তাদের কাছে একটা চিঠি লিখবেন। 3 নম্বর কথা হচ্ছে কার মাধ্যমে পাঠাবেন, মানে একটু বলাই ফেলছি, সমস্যা নেই। মানে অফিস প্রধানের মাধ্যমে তিনি আপিলটা পাঠাবেন। আগেটার সাথে গোলমেল হয়ে গেল, যাই হোক একটু পড়ে নিন, বুঝছেন, একটু চেঞ্জ হয়ে গেছে। অফিস প্রধানের মাধ্যমে তিনি এই আপিলটা পাঠাইতে হবে।
যদি সে চাকরিতে মনে করেন নাই, আমি এখন চাকরিতে করতেছি না, আমি কোনো কারণে সাময়িক বরখাস্ত ছিলাম, বা আমি কোনো বরখাস্ত আমি অন্য জায়গায় চাকরি আমাকে অ্যাটাচমেন্টে নিয়ে আসছে, যে কোনো কারণে হোক না কেন আমি সে চাকরিতে নাই, তাহলে আমি চাকরি করার আগে যেখানে ছিলাম, যে অফিসে ছিলাম, সেখানকার অফিস প্রধানের মাধ্যমে এটা পাঠাইতে হবে, এই আপিলটা পাঠাইতে হবে। তাহলে কি বলছি, প্রত্যেকে আলাদাভাবে পাঠাইতে হবে, সুন্দর করে আপিলটাকে কর্তৃপক্ষ সম্বোধন করে, সুন্দর সাবলীল ভাষায়, এবং কোনো রকম খারাপ মন্তব্য না করে, এবং যুক্তিযুক্ত কারণ দর্শে আপনি সুন্দর মতো করে লিখে পাঠাবেন, এবং অফিস প্রধানের মাধ্যমে এটা পাঠাইতে হবে। আপিল, আপিল স্থগিত, ইংলিশ নামটা পড়ে রাখবেন, ইংলিশ নামে আসে আপিল উইথড্রল, অথবা এভাবে আসে আপিল কি আটক রাখা। আপিল কেন আটক রাখতে পারে, আপনার আপিলটা করা হলো, আপিলটা আপিলকারী কর্তৃপক্ষ মানে কর্তৃপক্ষের কাছে যেতে পারলো না, কেন, কিভাবে? যদি মনে করেন আমি বিধি 17তে বলছিলাম কি সময়সীমা 3 মাসের মধ্যে পাঠাইতে বলছিলাম, বিধি 18তে বলছি কি সুন্দর করে সবকিছু লিখে পাঠাইতে, যদি সে সুন্দর মতো দুই কাজটা না করে তাহলে এটা স্থগিত, এটা যাইতে পারবে না, এটা একদম উপমহল পর্যন্ত যাইতে পারবে না। আদেশ দানকারী কর্তৃপক্ষ যে আদেশ করছে, মানে আমি আদেশ করলাম যে ওর বিরুদ্ধে লঘুদণ্ড দেওয়া হোক, সে আদেশ দেবে না, আমি এই কাগজ যখন পাবো, কাগজ থেকে আমি বলে দেবো এটা দেওয়া যাবে না, কারণ সে এই বিধিগুলো সে মানে নাই, এজন্য এটা স্থগিত রাখছি। 3 নাম্বার, মনে করেন এই যে আমি একটা কাজ করলাম, যে রোগী একটা মরে গেল আমার জন্য, আমি হলাম এটা, এর জন্য আমি দায়ী হচ্ছি, আমার এর বিরুদ্ধে কোনো আগে থেকে এই ধরনের একটা মামলা ছিল, আগে এরকম বহুত মামলা আছে, এবং এই ধরনের মামলাগুলো হলে এর ফলাফল একটাই হয় যে এদেরকে আসলেই চাকরি থেকে অপসারণ করতে হবে, এই ধরনের একটা আগে থেকেই রীতি আছে। এই সকল ক্ষেত্রে যদি আমি আপিল করি যে না আমার নামে এরকম একটা অভিযোগ আসছে যে আমি আমার কারণে রোগী মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো দোষ আমার না, যদি এই ধরনের আপিল করা হয় তাহলে এটা আগে যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে বলবৎ থাকবে, সেই জন্য এটাকে আর পাঠানোর দরকার নেই, এটাকে স্থগিত করে রাখতে হবে। তাহলে যদি এটা মানে আগে থেকে বিভিন্ন মানে যেটা বললাম যে পুনরাবৃত্তি কাজ হলে তাহলে এই আগে যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তই থাকবে। তারপর একটা কথা হচ্ছে, যৌক্তিক কারণে যদি আদেশ করা হয়, একটা কারণ আসলেই সে কারণ আছে, রোগীটা মারা গেছে, সিসি ফুটেজ আছে, আমি তাকে আদেশ দান করছি, এটা ভঙ্গ করার কোনো কারণই নেই, যদি সে মনে করেন যৌক্তিক কারণেই আসলে করা হয়েছে, এই আদেশ দেওয়া হয়েছে, তাহলে সেটা আপনি স্থগিত করতে পারেন, সেটা পাঠাবে না, সেটা আটকায় রাখবেন। এবং মনে রাখতে হবে সে এগুলো তো আটকায় রাখছে, এরকম করে তার কাছে অনেকগুলো কাগজ জমা হয়ে গেছে ওই কর্তৃপক্ষের কাছে, দেখা যায় এগুলো কাগজ জমতে জমতে প্রতি মাসে মাসে আমার পাশে 10টা করে এরকম ফাইল জমতেছে, জমতে জমতে সে মাসে 3 মাসে হয়ে গেল 30টা ফাইল হয়ে গেল, মানে 30টা এই ধরনের কাজ ঘটলো। সে প্রতি 3 মাস পর পর এই সকল কাগজগুলা আপিল মঞ্জুরকারী কর্তৃপক্ষ বা আপিল কর্তৃপক্ষের কাছে পাঠাবে, প্রতি 3 মাস পর পর আপিল কর্তৃপক্ষের কাছে পাঠাবে। তাহলে আমি আরেকবার বলতেছি যে আপিল স্থগিত রাখা কি, কেন স্থগিত রাখবে, যদি সে সময় মতো না দেয়, যদি সে সুন্দরভাবে না লিখে, যদি সে কাজ আসলেই যৌক্তিক কারণে তাকে দায়ের করা হয়েছে, তাহলে এবং এটা যদি পুনঃ তদন্ত হয়ে থাকে, আগে একবার এই ধরনের রিপিট হচ্ছে, এই ধরনের কাহিনী আগে একবার রিপিট হয়েছিল, সেই ধরনের সেই ঘোষণা অলরেডি দেওয়া আছে, তাই এটা যদি মনে করেন স্থগিত রাখা যাচ্ছে সেখানে স্থগিত রাখবে, এবং প্রতি 3 মাস পর পর সেই স্থগিত রাখা কাগজগুলো আপিল কর্তৃপক্ষের কাছে পাঠাবে। লাস্ট, আপিল অগ্রায়ন। অগ্রায়ন মানে কি, অগ্রায়ন মানে সামনের দিকে আগানোকে অগ্রায়ন বলে। তাহলে আমি আপিলটাকে পাঠাবো কখন, আমি আপিল কর্তৃপক্ষের কাছে পাঠাবো যখন সে ওই যে 17 নম্বর পয়েন্ট বলছিলাম যে সে টাইম মতো 3 মাসের মধ্যে, 18 নম্বর বলছিলাম সময় মতো মানে সুন্দর করে লিখে, 19 নম্বর পয়েন্ট বলছি যে স্থগিত যদি না করা হয়, তাহলে বলছি যে 3 নম্বর পয়েন্ট এবং 17 নম্বর এবং 18 নম্বর বিধি যদি সে আসলেই মেনে যদি আপিল করে, তাহলে এই আপিল অগ্রাহ্য করা হবে। অথবা 19 নম্বরে যদি সে কোনো কারণে আটকানো হয় নাই, এমন কোনো হয়ে থাকে, তাহলে সেটাও অগ্রাহ্য করা হবে। শেষ, আপিল অগ্রাহ্য শেষ। সহজ জিনিস, দেখেন একটার সাথে একটা লিংক, ওটার সাথে একটা লিংক, 3 মাস সুন্দর করে লিখতে হবে, আর 19 নাম্বার কতগুলো পয়েন্ট বললাম, এই তিনটা যদি ঠিক থাকে তাহলে সেটা সামনের দিকে পাঠাবে। 3 নাম্বার, তারপর পয়েন্ট আপিল নিষ্পত্তি। এখন আমরা আপিলটা শেষ করব, আপিলের কাজ শেষ করব, আপিলটা সিদ্ধান্ত দিবে, যে আপিলটি করবে সেই আপিলটা এখন সিদ্ধান্ত হবে। এখন যে আপিল কর্তৃপক্ষ আছে
সে কয়েকটা জিনিস বিবেচনা করবে যে আসলেও কি আমার এতগুলো বিধি আছে, এই বিধিগুলো কি আসলে সে মেনে কাজটা করছে কিনা, তার উপরে কি আসলে কোনো অবিচার হয়েছে কিনা, তার উপরে যে দণ্ড দিয়েছে সেই দণ্ডটা কি আসলে বেশি হয়ে গেছে কিনা, কম হয়েছে কিনা, না ঠিকই আছে, এই সকল জিনিসগুলো সে খেয়াল করবে। যদি মনে করে যে না আসলে সে সমস্যা আছে, তাহলে সে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আদেশ দানকারী কর্তৃপক্ষের কাছে পাঠাবে এবং আদেশ দানকারী কর্তৃপক্ষ 30 দিনের মধ্যে সেটা বাস্তবায়ন করতে বাধ্য। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এই কথাটাই দেখেন, খুব সহজ জিনিস যে আপিল, এখানে আমি দুইটা কথা বলি, দুইটা কথা কিন্তু মনে রাখেন। একটা হলো আপিল কর্তৃপক্ষ, আমি আরেকবার জিনিসটা বুঝাচ্ছি না হলে অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে। আপিল কর্তৃপক্ষ আর একটা হলো আদেশ দানকারী কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষ ধরেন সরকার বলল বাংলাদেশের জজ কোর্টের ম্যাজিস্ট্রেট হলে আপিল কর্তৃপক্ষ, তাহলে কর্তৃপক্ষ আপিল কর্তৃপক্ষ আছে যার কাছে আপিলটা দেওয়া যাবে সে হচ্ছে আপিল কর্তৃপক্ষ। আদেশ দানকারী কর্তৃপক্ষ মনে করেন আমাদের এখানে যে ডিরেক্টর স্যার আছেন, সেই ডিরেক্টর স্যার হলেন আদেশ দানকারী কর্তৃপক্ষ। তিনি আদেশ করছেন যে আমার যেগুলো সবকিছু দেখছে, কাগজপত্র সবকিছু দেখে মনে হয়েছে যে আমাকে একটা লঘুদণ্ড বা গুরুদণ্ড দেওয়া যায়, তিনি হচ্ছেন আদেশ দানকারী কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষ কি, আদেশ দানকারী কর্তৃপক্ষ কি, আশা করি একটু বুঝতে পারছেন। তাহলে বলছে যে আপিল কর্তৃপক্ষ সবকিছু বিবেচনা করবে, কি বিবেচনা করবে, যে সে এই বিধিগুলোর মতো যতগুলো বিধি আছে বিধিগুলো আসলে মেনে এই তাকে দণ্ড দেওয়া হয়েছে কিনা, বিধিগুলোর মধ্যে কোনো কারণে তার কি বেশি দণ্ড দেওয়া হয়েছে কিনা, কম দণ্ড দেওয়া হয়েছে কিনা, বা স্বাভাবিক আছে, সবকিছু পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করে যদি মনে হয় যে না তার উপর আসলে খারাপ কাজ হয়েছে অথবা না আসলে ঠিক আছে, সেই বিষয়টা সে আদেশ দানকারী কর্তৃপক্ষকে জানাবে এবং আদেশ দানকারী কর্তৃপক্ষ 30 দিনের মধ্যে, 30 কর্মদিবসের মধ্যে সেটা অ্যাক্টিভ করবে। অবশ্যই সে যদি বলে না তাকে অপসারণ করা হোক, অপসারণ করবে, না তার বিরুদ্ধে এটা নিষ্পত্তি করা হোক, আদেশটা অবশ্যই বন্ধ করে দেন, এই আদেশ ঠিক হয় নাই, তাকে 30 দিনের মধ্যে সেটা মানতে বাধ্য তিনি। এটাই হচ্ছে আপিল নিষ্পত্তি। পুনর্বিবেচনা, হোয়াট ইজ পুনর্বিবেচনা? দেখেন এটার ইংলিশ হচ্ছে রিভিউ। এখন রাষ্ট্রপতি একটা আদেশ দান করলো, রাষ্ট্রপতি একটা আদেশ দান করলো, সে আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে, মানে অসন্তুষ্ট বলা যায়, সংক্ষুব্ধ হয়ে একজন সরকারি কর্মচারী এই রাষ্ট্রপতির নিকট আবেদন করতে পারেন, রাষ্ট্রপতির নিকট আবেদন করতে পারেন যে আমার আদেশটার মধ্যে আমি মানে যে তাকে যে একটা আদেশ দেওয়া হয়েছে সে রাষ্ট্রপতির মাধ্যমে সেই আদেশটা আসবে। আমি জানি এটা বুঝতে পারছি না কেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কথাটা ছিল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত কোনো আদেশ দ্বারা কোনো সরকারি কর্মচারী সংক্ষুব্ধ হলে তিনি আদেশটি পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করতে পারবেন। এখন প্রথম পয়েন্ট এটা, প্রথম পয়েন্টটা মুখস্থ করলেন, বাকি পয়েন্ট হচ্ছে 3 2 3 4 5 যে পয়েন্টটা আছে, এই 2 3 4 5 পয়েন্টটা হচ্ছে আমি ঠিক একটু আগে বলেছিলাম আপিল আদেশের সময়সীমা এবং আপিল দায়েরের রীতি পদ্ধতি। এই দুইটা পয়েন্ট হুবহু লিখে দেন, ওই দুইটা পয়েন্টে দেখেন প্রত্যেকটা একদম হুবহু লাইন বাই লাইন লেখা। তার মানে কি খালি প্রথম পয়েন্টটা মুখস্থ করেন, দ্বিতীয় তৃতীয় পয়েন্ট হুবহু একই জিনিস। তাহলে পুনর্বিবেচনা সেম জিনিস, পুনর্বিবেচনার কিছু কথা বললাম না, পুনর্নিরীক্ষা একবার দেখে নিন, পারবেন এটা, পুনর্নিরীক্ষার মধ্যে কিছু বললাম না, এটাও পারবেন। তাহলে এই কয়েকটা জিনিস আমি ইন জিস্ট একটানে বলে দিচ্ছি, একবার শুনেন। আপিলের না আদেশের বিরুদ্ধে আপিল, কোন একটা আদেশ করা হলো, বিরুদ্ধে আপিল করতে হবে। কিভাবে আপিল করবে, কোন কোন কারণে, কোন দণ্ডের কারণে, কি যে দণ্ড যে কোনো দণ্ডের জন্য সে আপিল করতে পারে, অথবা তার যদি চুক্তি ছিল চুক্তির বিরুদ্ধে যদি চাকরি থেকে অপসারণ করে সেই জন্য সে তাকে আপিল করতে পারে, অথবা আর কিসের জন্য আপিল করতে পারে, আর যদি কোনো বিধি অনুযায়ী যদি তাকে কোনো তার কাজের পরিপন্থী কোনো কাজ তার উপর আদেশ চাপায় দেয় সেই জন্য সে আপিল করতে পারে। কার কাছে আপিল করবে, আপিল করতে পারবে হলো সরকার যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়ে দিবে সেই কর্তৃপক্ষকে আপিলকারী কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবে, অথবা যদি যে কর্তৃপক্ষ আদেশ করছে তার যে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সে আপিল আদেশ করতে সে লিখবে, এবং যে তাকে আদেশ দান করছে সেই আদেশদারী কর্তৃপক্ষের কাছে সে আপিল পাঠাতে পারবে। আপিলদারের সময়সীমা 3 মাসের মধ্যে তাকে পাঠাতে হবে, 3 মাস না পাঠালে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে যদি আপিলকারী কর্তৃপক্ষ মনে করে এর জন্য আসলে কারণ আছে, যুক্তিযুক্ত কারণ আছে, তাহলে 3 মাসের পর আরো 3 মাস তাকে বাড়ায় দেওয়া যাবে। আপিল দায়েরের রীতি পদ্ধতি কিভাবে সে পাঠাবে, সুন্দর করে পৃথকভাবে প্রত্যেক পৃথকভাবে পাঠাতে হবে, এবং মানে আপিলকারী কর্তৃপক্ষকে সুন্দর গুছায় সুন্দর করতে তাকে সম্বোধন করে, আপিল কর্তৃপক্ষ সম্বোধন করে গুছায় সুন্দর করে লিখতে হবে, কোনো রকম অমার্জিত কথাবার্তা সেখানে বলতে পারবে না, এবং অফিস প্রদানের মাধ্যমে সে আপিলটা পাঠাইতে হবে।
আপিল স্থগিত, যদি উপরের যে পয়েন্টগুলো বললাম বিধি 17 এবং 18 নাম্বার পয়েন্টে যদি মতামত সুন্দর মতো যদি করে না হয় তাহলে সেটা আপিল স্থগিত করা হবে, অথবা আগে থেকে যদি এই ধরনের কোনো নিয়ম নীতি চালু থাকে যে এটার সিদ্ধান্ত এটাই হবে তাহলে সেক্ষেত্রে আপিল স্থগিত করা যেতে পারে, অথবা এটা যদি যৌক্তিক কারণে আসলে আদেশটা করা হয়েছে তাহলে সেটা স্থগিত করা যেতে পারে, অথবা এবং এই যেগুলো জমা থাকবে এগুলো 3 মাস পর পর আপিলকারী কর্তৃপক্ষের কাছে পাঠাইতে হবে। 2 নম্বর আপিল অগ্রাহ্য, যদি সে সুন্দর মতো ঠিকঠাক ভাবে 16 নম্বর 17 নম্বর 18 নম্বর পয়েন্ট মানে 3 মাসের মধ্যে এবং ওই অন্যান্য কারণগুলোর জন্য মানে সুন্দরভাবে লিখে পাঠিয়ে দেয় তাহলে সেজন্য তাকে এটা অবশ্যই অগ্রাহ্য করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি 19 এর মধ্যে কোনো যদি ঠিকঠাক মতো 19 নম্বর পয়েন্টে যে কথা আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পালন করে তাহলে সেটা অগ্রাহ্য করা যেতে পারে। আপিল নিষ্পত্তি হচ্ছে যদি এই আপিলকারী কর্তৃপক্ষ যদি মনে করে যে আসলে বিধিবিধানের বাইরে তার কোনো কাজ হয়েছে, আসলে কি হয়েছে সেটা সে পূর্ণভাবে দেখবে, বিবেচনা করবে যে তার উপর আসলে কি দোষ চাপাই দেওয়া হচ্ছে কিনা, যদি সেটা মনে হয় যে না আসলে দোষ চাপাই দেওয়া হচ্ছে অথবা যেটাই হোক না কেন যে সিদ্ধান্ত সেটা নেবে সে সেটা আদেশদানকারী কর্তৃপক্ষের কাছে পাঠাবে এবং 3 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে, এটা কাজ শেষ করতে হবে। পুনর্বিবেচনা, ওই রিপিটেড কথা, আর হলো পুনর্নিরীক্ষণ একবার দেখে নেবেন, খুবই সহজ জিনিস। দেখেন আমি এই যে কথা বললাম 2 মিনিটের মধ্যে আমি পুরোটা বললাম, এই কথাগুলোই আপনি পরীক্ষার খাতায় লিখে দেন, একটু বুঝে বাড়াবেলা লিখবেন আর কি। এখন বলবো খুবই 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং 20 নাম্বার পয়েন্ট আসবে এবং এই 20 নাম্বার পয়েন্ট পাওয়া একদম পানি ভাত, জাস্ট 10 মিনিট পড়বেন, 10 মিনিটের মধ্যে 20 নাম্বার পয়েন্ট, 10 মিনিট 20 টাকা 20 মার্ক 20 মার্ক 20 মার্ক। কি জিনিসটা? সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিত বিধিমালা 2019, এটা 2019 সালে নতুন করে হয়েছে, 2019 সালে সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিত বিধিমালা, এবং এটা কোনো পরীক্ষায় এখন পর্যন্ত, আগের পরীক্ষা অন্যভাবে ছিল কিন্তু 2019 আকারে কোনো পরীক্ষায় আসে নাই, এবং 2019 এটা বের হওয়ার ডিসেম্বর মাসে বের হয়েছে, এটা বের হওয়ার পর এখন পর্যন্ত কোনো পরীক্ষা হয় নাই। সো আমার কাছে মনে হচ্ছে এটা 100% এবার আসবে, নিয়মিত উপস্থিত বিধিমালা 2019, এজন্য এটাকে ভালো করে পড়বেন এবং এর চেয়ে ইজি টপিক এই পুরো বইয়ে নেই, এর চেয়ে ইজি টপিক এই পুরো বইয়ে নাই। কি জিনিস? যেমন সংজ্ঞাটা খালি পড়বেন, সংজ্ঞা, বিধি 2 সংজ্ঞা পড়বেন, বিধি 3 বিনা অনুমতিতে কর্মে উপস্থিত, যদি আপনি বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকেন এটা অবশ্যই এই বিধিমালা বহির্ভূত কোনো কাজ, আপনি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারবেন না, এবং প্রতি একদিনের জন্য আপনার একদিনের বেতন কাটা হবে, প্রতি একদিনের জন্য একদিন বেতন কাটা হবে। 2 নাম্বার বিধি 4 বিনা অনুমতিতে অফিস ত্যাগ, আপনি বিনা কারণে বিনা অনুমতিতে অফিস ত্যাগ করতে পারবেন না, তবে আপনি আপনার কলিগকে বলে দিতে পারেন এবং একটা নথিপত্রে বা একটা কাগজে মানে যেটা আপনার ফাইলে আপনি লিখে যেতে হবে, এটা কি রেজিস্টার খাতা, আপনি লিখে যেতে হবে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, মানে ইন ডিটেইলস কখন যাচ্ছেন কখন আসবেন, এগুলো সব ইন ডিটেইলস লিখে যেতে হবে। যদি আপনি একদিন একদিন বিনা অনুমতিতে অফিস ত্যাগ করেন এর জন্য আপনাকে একদিনের ফাইন করা হবে, একদিনের বেতন কাটা হবে। 2 নাম্বার 3 বিলম্বে উপস্থিত, তারপরে একটু দেরিতে যদি আসেন, আপনি যদি বিলম্বে উপস্থিত হন, আমরা দেখেন আমাদের এতদিন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ছিল তাই না, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে আমাদের টাইম টেবিল দেখা যায়, তো আমাদের টাইম দেওয়া আছে, যদি বিলম্বে উপস্থিত হয়, বিলম্বে উপস্থিত হওয়া যাবে না, প্রতি 2 দিন বিলম্বে বিলম্বে উপস্থিত হওয়ার জন্য একদিনের বেতন কাটা হবে, 2 দিন বিনা বেতনে বিনা অনুমতিতে বিলম্বে উপস্থিত থাকার কারণে একদিন বেতন কাটা হবে। এখন কথা হচ্ছে আগে যেটা ছিল সেটা ছিল যে 15 মিনিট পর্যন্ত একটু শিথিলতা আসলো, এখন বর্তমানে 15 মিনিটের শিথিলতা নাই, তার মানে আপনি যদি 5 করার সময় হয় সকাল 8টা, আপনি যদি 8টা 5-এ 5 করেন তাহলে কিন্তু আপনি বিলম্বে উপস্থিত হিসেবে আপনাকে ফাইন করা হতে পারে, 2 দিনের জন্য আপনাকে একদিন ফাইন, এটা সম্বন্ধে কোনো কথা বলা হয় না দেখি তো, এটা নিয়ে একটু ঘাপলা আছে, এটা মানে মাঝখানে একটু ঘাপলা আছে। এখন হচ্ছে আপনি রিপিটেড যদি করেন, পুনরাবৃত্তি যদি করেন, আপনি যদি এই 3টা পয়েন্ট যে আপনি বিলম্বে উপস্থিত, বিনা অনুমতিতে অনুপস্থিত, অথবা হচ্ছে আপনি যদি বিনা অনুমতিতে অফিস ত্যাগ করেন, তাহলে যদি আপনি রিপিটেড করেন তাহলে আপনি সর্বোচ্চ 7 দিন পর্যন্ত আপনার বেতন কর্তন করা যেতে পারে, 7 দিন পর্যন্ত আপনার বেতন কর্তন করা যেতে পারে। তারপর পুনর্বিবেচনা, যদি মনে করেন আপনার এই 3, 4, 5, 6 মানে এই কয়টা এতক্ষণ যেগুলো বললাম এগুলার বিরুদ্ধে আসলে আপনাকে টাকা অর্থ মানে আপনার জন্য যদি টাকা কাটার আদেশ আসে, তখন 3 দিনের মধ্যে যখন আদেশ আসবে তার 3 দিনের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের বরাবর আপনি কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, এই পুনর্বিবেচনা অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নেবে যে আসলে কি সে কোনো কারণ ছিল, সেই কারণটা যদি আসলে যৌক্তিক হয় তাহলে সেটা বাতিল করতে পারে, সে যদি মনে করেন এটা বহাল রাখা দরকার সে বহাল রাখতে পারে, অথবা সেটা বাড়ানো দরকার সে বাড়াইতে পারে, তার পুরো পূর্ণ ক্ষমতা দেওয়া থাকবে উপযুক্ত কর্তৃপক্ষ।
এবং যদি সে পুনর্বিবেচনা আবেদন করে তাহলে সে অবশ্যই তার বিরুদ্ধে প্রমাণাদি দিবে, তার সপক্ষে প্রমাণ দেবে, সে প্রমাণগুলো সব লিখে রাখবে, সে উপযুক্ত কর্তৃপক্ষ সবগুলো লিখে রাখবে বিষয়গুলো। তাহলে জিনিসটা দেখেন কত সহজ জিনিস। লাস্ট অফ দণ্ডের অর্থ কত নেই, যে আপনার টাকা কাটা হবে, কিভাবে কাটবে টাকা সেটাও বলে দিচ্ছে কিভাবে টাকা কাটবে। যদি মনে করেন না আপনার প্রতি মাসে বেতন থেকে কাটা হবে, এখন মনে করেন আমরা হলেন কি আমরা নিজেরাই বেতন তুলি, আমরা নিজেরাই বেতন দেওয়া হবে, নিজেরাই বেতন তুলি, তাহলে আমাদের বিরুদ্ধে যে নোটিশ কাগজটা আসবে সেই কাগজটা আমাদের ওই যে আমাদের বেতন বিল হতে কাটতে হবে, কাটার লিখিত নির্দেশ দিতে হবে। আমরা অ্যাপ্লাই করতে হবে যে আমার বিরুদ্ধে এটা করা হয়েছে, আমার বিরুদ্ধে লিখিত ভাবে সে বলতে হবে যে আমার বেতন থেকে এত টাকা করে কেটে রাখেন, এত টাকা কেটে রাখেন, এটা তাকে লিখিতভাবে লিখে দিতে হবে। যদি মনে করেন সে নিজে উত্তোলন না করে তাহলে হিসাব রক্ষণকারী কর্মকর্তার মাধ্যমে হিসাব শাখায় পাঠাতে হবে, হিসাব শাখা থেকে কেটে নিবে। ব্যাপারটা একবার দেখে নিন, একবার দেখে গেলে পড়ে পারবেন। তাহলে দেখেন জিনিসটা কত সহজ। বিনা অনুমোদিত কর্মসূচি থাকলে আপনাকে একদিন বেতন কাটবে, বিনা অনুমোদিত অফিস ত্যাগ করলে আপনাকে একদিন বেতন কাটবে, বিলম্ব উপস্থিত করলে প্রতি 2 দিনের জন্য আপনাকে একদিন বেতন কাটবে, অপরাধ পুনরাবৃত্তি হলে আপনাকে 7 দিন পর্যন্ত বেতন কাটতে পারে। আপনি চাইলে এর পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন এবং কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দণ্ডের অর্থ আপনার বেতন থেকে কাটা হবে এবং নিয়ম মাফিক সে বেতনটা কেটে নেবে। আশা করি জিনিসগুলো খুব ইজি মনে হচ্ছে, খুব কঠিন না। তাহলে এখন দেখেন এই জিনিসটা খুব সহজে করে ফেলেন এবং এখান থেকে 20 মার্ক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদিও মনে করেন 20 মার্ক না আসে, অ্যাটলিস্ট 2টা শর্ট কোশ্চেন আসবে এখান থেকে, মানে কোথাও কোথাও আসবে। আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন আসবে। তার মানে এটা দেখেন 10 মিনিট পড়লে আপনার মুখস্থ হয়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে আপনি এত বড় একটা মার্ক পেয়ে যাচ্ছেন। এবার আসেন একটা শর্ট নোট, খুব 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 আসে, সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 অথবা প্রশাসনিক ট্রাইব্যুনাল বিধিমালা 1982। এটা মেইনলি আসে টিকা লিখন প্রশাসনিক ট্রাইব্যুনাল, টিকা লিখন প্রশাসনিক ট্রাইব্যুনাল। তার মানে এটার মধ্যে কোনো ব্রড কোশ্চেন তেমন একটা আসে না, প্রশাসনিক ট্রাইব্যুনালের মধ্যে টিকা লিখতে হবে। আর আমি অনেকগুলো টপিক মাঝে মাঝে বলে দিচ্ছি, এই টপিকটা আপনারা পড়ে নেন। এটা একটা সেই টপিক যেটা ভাইয়া আপনারা পড়ে নেন, আপু ভাইয়া আপনারা একটু এটা পড়ে নেন। এটা আমি বোঝানোর কিছু পাচ্ছি না, পড়ে যতটুকু বুঝতে পারেন বুঝে নেন। এটা আমি পড়াবো না, আমি পরবর্তী আমার টপিক হবে বৈদেশিক নিয়োগ ও ফরেন সার্ভিস, এবং সেই টপিকটা আমি পরবর্তী ক্লাসে নিব। আজকে টপিকটা একটু তাড়াতাড়ি শেষ করলাম, তাতে শেষ হবে বুঝি নাই, ভাবছি আরো বেশি সময় লাগবে। আজকে ফার্স্ট ক্লাস নিছি। ভালো থাকবেন সবাই। উত্তরণ বইটা এখন অ্যাভেলেবল হয়েছে, কিনে ফেলুন। নীলক্ষেতের সেকেন্ড পেপারও শেষ হয়ে গেছিল, আমি আবার সেকেন্ড পেপার অর্ডার দিয়েছি, আশা করি সেকেন্ড পেপার অ্যাভেলেবল হবে। আর আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু পড়তে পারি। আমি নিজেই পড়তে পারতেছি না, পরীক্ষা দিব, পরীক্ষাও দিতে পারছি না। আমার হসপিটালের চাপ, হসপিটালে অনেক প্রেশার চলতেছে, আমি আসলে সকাল থেকে খুব টেনশনের মধ্যে থাকি। আমি একটু আগে রাউন্ড দিয়ে আসছি, আমি নিজে যেটা প্রিপারেশন নিয়ে আপনাদের পড়াবো সেটাও আসলে সুযোগ পাচ্ছি না। যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো কিছু উপস্থাপন করার জন্য। আপনার সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কোনো প্রশ্ন আসছে কিনা দেখি একটু। লাউড সাউন্ড ভাইয়া, আপনার ফার্স্ট পার্ট সহায়িকা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু। ফাহিমা আফরোজ সিয়াফা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তীতে যদি কোনো কোশ্চেন দেখি আমি এগুলা আমি আপনাকে বলে দিব। নিয়মিত উপস্থিত বিধিমালা, আবেদন দাখিল, দণ্ড মুক্তির পদ্ধতি কি? আবেদন দাখিল ও দণ্ড, এটা আপু আমি কিন্তু প্রশ্নটা বলে দিছি। দেখেন এখানে কিন্তু আপনি প্রশ্নগুলো দেখলেই দেখবেন যে ওই যে আবেদন দাখিল করার কথা বলে দিচ্ছি, পদ্ধতিটা তো আপু বলা হয় না, কারণ পদ্ধতি তো তেমন একটা আসে না। আমি যেগুলো প্রশ্ন আসছে সেগুলো আপু শুধু উপস্থাপন করছি। ভাসিকা আপু, থ্যাংক ইউ, ওয়েলকাম। আশা আপু, ওয়েলকাম। প্রশাসনিক ট্রাইব্যুনাল খুব শর্টে একটু বলে দিলে ভালো হতো আপু। আমি এখন আসলে ওটা পড়াতে চাচ্ছি না নাদিয়া আপু, আমি পরে এক সময় যদি ফ্রি হই কখনো পড়াই দেবো। আমি আসলে ওটা সম্বন্ধে প্রিপারেশনও নেই। আর এটা তেমন আমার মনে হয় আপনারা একবার পড়েন, এটা পড়ে পারবেন। নীলক্ষেতে সুমন ল বুক সিন্ডিকেটে পাবেন, ল বুক মহার্ঘ ভাতা, এটা সম্বন্ধে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই।